ফোকাস করেছে টিএমসি ডিসিপ্লিনারি কমিটি। দেখুন, তার তো কোনো দোষ নেই, তাকে কেউ বলছে তাই সে করছে। তাকে দিদি বলেছিল অধীর চৌধুরীকে হারানোর জন্য শক্তিপুরে রাইট লাগাও, সে রাইট লাগিয়ে দিয়েছে। তাকে বলা হয়েছিল হিন্দু মুসলমানের ভোট বিভাজন করার জন্য টিভির সামনে এসে বলো যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান যদি মনে করে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দিতে পারে, কেন? যাতে ভোট ভাগাভাগি হয়, হিন্দুরা যাতে ভয় পেয়ে এক কাটতে হয়। দিদির কথাই সে ভদ্রলোক সেটা করেছে, তো তার তো বলার অধিকার আছে অনেক কিছু। খারাপ কথা কিছু বলছে বলে মনে হয় না, বড় হিম্মত দেখাতে পারছে, যেটা তারা মনের কথা সেটা বলতে পারছে। তৃণমূলের অনেক তোষামতকারী নেতা এমএলএ থেকে তাকে আমি অনেক বেশি বীর মনে করি, অনেক বেশি সাহসী মনে করি। 100 বার সে তার হিম্মত করে মনের কথাটা বলতে পারছে, তোষামতি না করে। তার মনে হয়েছে কিছু বলা দরকার, সে বলছে। সে এটাও বলেছে ডিসিপ্লিনারি কমিটির উল্লেখ করতে পারে, সে তার কথা থেকে তো সরছে না। ভালো লাগছে তার হিম্মতকে। বিজেপি পশ্চিমবঙ্গে সরকারের এগুলো যে কতগুলো বলে না, লিপ সার্ভিস যাকে বলে, বলতে হয় বলে দিল। এখানে ভোটের ব্যাপার আছে, বলতে হয় বলে দিল। কেন্দ্রীয় সরকার অনেক আগে থেকে, আমি বলছি যে শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন থেকে আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করা উচিত ছিল। শুধু শেখ হাসিনা না করে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের কথা বলা উচিত ছিল। আমি ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে আমাদের গোল্ডেন চ্যাপ্টার চলছে, স্বর্ণ অধ্যায় চলছে। এই মুহূর্তে বাংলাদেশে 32,000 দুর্গাপুজো হয় না, আমি বলেছিলাম এই কথা। অতএব ভারতবর্ষ সরকারের উচিত যে এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার চরিত্রটাকে রক্ষা করা। এটাও বলেছিলাম যে এখানে আমরা এমন কিছু করব না যার প্রভাব বাংলাদেশে পড়তে পারে। সেখানে 32,000 দুর্গাপুজো হয়, তাই স্বাভাবিকভাবেই দুই দেশের ক্ষতি হবে। এতে মাঝখান থেকে চীন, পাকিস্তান, তাদের সুবিধা হবে। আমরা এটা যেন ভুলে না যাই যে ওত পেতে বসাচ্ছে পাকিস্তান এবং চীন আমাদেরকে দুর্বল করার জন্য। প্রায় 4000 কিলোমিটার সীমান্ত আমাদের বাংলাদেশের সঙ্গে। ভাবা যায় কোথায় যাব আমরা আগামী দিনে। বর্ডার স্টেট হিসাবে, সীমান্ত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে আরো বেশি ভাবতে হবে এই বিষয়টা নিয়ে। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে। আগামী দিনে ঢল নামে বাংলাদেশ থেকে মানুষের, পালিয়ে আসা মানুষের, শরণার্থীদের ঢল নাম্বার সম্ভাবনা প্রকট হচ্ছে, প্রবল হচ্ছে। আজকের মৌলবাদী শক্তি বাংলাদেশে এটাই চাইছে, এবং তাতে মৌন সম্মতি মোহাম্মদ ইউনূসের আমি চার্জ করছি। জানি না আমার এই অধিকার আছে কিনা বা আমার কথাকে গুরুত্ব দেবে কিনা, কিন্তু যা দেখছি আমি তাই বলছি। না, বিদেশের প্যালেস্টাইনের উপর হামলা, সেটাও তো বিদেশ। আফগানিস্তানে অত্যাচার, সেটাও বিদেশ। পাকিস্তানে কিছু আমরা আরামসে বলতে পারি, সেটাও তো বিদেশ। এটা কোনো কথা? তা বিদেশ যদি হতো তাহলে 21শে জুলাই সেটা কি স্বদেশ ছিল? যখন আপনি বললেন যে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পর যদি অশান্তির কারণে কেউ চলে আসে, আমি তো বর্ডারে কাউকে আটকাতে পারবো না, আমি তো বর্ডার খুলে দিয়ে সবাইকে খাতির করবো, আপনি বলেননি? তাহলে সেদিন স্বদেশ ছিল, আজকে বিদেশ হয়ে গেল। এটা ঠিক না। দ্বিচারিতা করবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই। দ্বিচারিতা করাটা ঠিক না। আমি আবার বলছি, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা হচ্ছে, উদারবাদী মুসলমান সম্প্রদায়ের মানুষের বাংলাদেশে চরম হামলা হচ্ছে। আমি বাংলাদেশের সাংবাদিক, আমার সাথে দারুণ পরিচয় ছিল একজন মুস্তাহিদ তার নাম, তার সঙ্গে কথা বলে জেনেছি। আমি নিরপেক্ষভাবে কথা বলতে চাই, কিন্তু অন্যায় তো অন্যায়, হিংসা তো হিংসা, খুন তো খুন, আমাকে বলতেই হবে। আজকে যে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হলো, তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একজন মুসলমান উকিল, আইনজীবী, তাকে খুন হতে হলো। এর থেকে বড় ধর্মনিরপেক্ষতার পরিচয় বাংলাদেশের মানুষের কাছে কি আশা করতে পারি আমরা? সেই জায়গাটাই এগুলো এড়িয়ে যাওয়ার বুদ্ধি। এগুলো বাংলার মুখ্যমন্ত্রী এটা দ্বিচারিতা বলে মনে করি। তৃণমূল এটা সম্পূর্ণ দ্বিচারিতা ছাড়া কিছু নয়। আমি আবার বলছি, হিন্দু সম্প্রদায়ের মানুষ, উদারবাদী মুসলমান, সকলের উপরে আক্রমণ নেমে আসবে। আগামী দিনে কেউ রক্ষা পাবে না বাংলাদেশের এই ঘটনায়। সেখানে একজন ইসলামের সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে দেশদ্রোহের চার্জ দিয়ে, এবং একজন আইনজীবী মারা গেছেন, সেখানে লাঠিচার্জ করেছে পুলিশ, হিংসা হচ্ছে। তার প্রভাব বাংলাতেও পড়ছে নিশ্চয়ই। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা নিয়ে ব্যক্তিগতভাবে বলুন, আমি অত্যন্ত চিন্তিত এবং মানসিকভাবে পীড়িত। মানে গত কয়েক মাসের মধ্যে গোটা বাংলাদেশের রাজনৈতিক চেহারা, প্রশাসনিক চেহারা এমনভাবে বদলে গেল
যা আমাদের সকলকে অবাক করেছে এবং এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে আমাদের সম্পর্কটা আবেগের, আন্তরিকতা, আত্মীয়তা। আমি যে জেলায় বসবাস করি সেখান থেকে সেই জেলার প্রান্তে গেলে আমরা বাংলাদেশের শহরের আলো, গাড়ি চলছে সব দেখতে পাই। সেই বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে, কথা বলার জন্য আর নতুন করে ভাবনা করার প্রয়োজন নেই। যে মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ছিল, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি মাথায় থাকতে আজকে বাংলাদেশ জুড়ে যে সাম্প্রদায়িকতা দাঙ্গা, সেই দাঙ্গা আমাদেরকে শিহরিত করছে। বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরা মার খাচ্ছে তা নয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি উদারবাদী মুসলমান যারা, তাদের উপরেও আক্রমণ নেমে আসছে তীব্রভাবে। যদি যে ইস্কনের যে সন্ন্যাসীর কথা বলছেন আপনারা, চিন্ময় সন্ন্যাসী, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে, এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও। পাশাপাশি কিন্তু দেখুন যে সেই সন্ন্যাসীর জন্য চট্টগ্রামের আদালতে যে লোকটা সওয়াল করতে গেছিল, আইনজীবী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, তাকে কিন্তু সেখানকার মৌলবাদীরা কুপিয়ে খুন করে দিয়েছে। অর্থাৎ আক্রমণ নামছে তাদের বিরুদ্ধে যারা উদারবাদী মুসলমান এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায়। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই ঘটনায় আমরা যার পরনাই চিন্তিত। আমার একটা জিনিস বড় অবাক ঠেকছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই আবেগের হৃদয়ের সম্পর্ক, এই বাংলাদেশে আমি নিজে গেছিলাম রেলমন্ত্রী থাকা অবস্থায়। আমি সেখানে গিয়ে ভারত সরকারের পক্ষ থেকে 2টো ডিজেল ইঞ্জিন বাংলাদেশের সরকারকে উপহার দিয়েছিলাম আমরা। আমি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমার বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছিল, তার বক্তৃতা শুনেছি। বাংলাদেশের মানুষের আতিথেয়তা, আন্তরিকতা সকলকে অভিভূত করে, আমাকেও করেছে। শুনলে অবাক হবেন যে আমাদের পার্লামেন্টের থেকে যে ডেলিগেশন আমরা গেছিলাম বাংলাদেশে, সেখানটাই আমাদের দলে, আমাদের ভারতবর্ষের যারা ডেলিগেশন, তারা তাদের কথা ইংরেজিতে বলছে, বাংলাদেশের এমপি তারাও ইংরেজিতে উত্তর দিচ্ছে, আলোচনাটা ইংরেজিতে হচ্ছিল। আমি মাঝখান থেকে ইংরেজি না বলে আমি বাংলায় আমার বক্তব্য শুরু করলাম। বিশ্বাস করবেন না, বাংলাদেশের একজন স্থানীয় মুসলমান এমপি, সে চোখ ছলছল করে জড়িয়ে ধরে আমাকে আতিথেয়তা এবং তার অন্তরঙ্গতা প্রকাশ করেছিল। সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ, এটা আমার কাছে বিরাট প্রশ্ন। আমরা কেন নিশ্চুপ থাকবো? ঘটনা যেখানেই ঘটুক, সম্প্রদায় যে সম্প্রদায় হোক, আমরা সর্বত্র প্রতিবাদ করি, এটাই আমাদের দেশের সংস্কৃতি। প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের সংঘাতে আমরা প্যালেস্টাইনের পক্ষ নিতে তখন দ্বিধা করি না। ঠিক একইভাবে কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আঘাত নেমে আসবে, একথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না? একথা বলা মানে কোনো সাম্প্রদায়িকতা নয়। আবার বলছি, সেখানটায় উদারবাদী মুসলমান, তাদের উপরেও আক্রমণ নেমে আসছে। বাংলাদেশ থেকে উদারবাদী মুসলমান এবং হিন্দু উভয়েই পালাতে চাইছে, তার জন্য বর্ডারে পর্যন্ত এসে সেখানকার জজ, একজন মুসলমান জজ, তাকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছিল। অতএব ধর্মনিরপেক্ষ ব্যক্তি, উদারবাদী মানুষ আজ বাংলাদেশে বিপদাপন্ন। তারা মুসলমান, তারা হিন্দু, উভয় সম্প্রদায়। সেখানটায় আমরা চুপ করে থাকি কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি না 21শে জুলাই সভা থেকে বলেছিলেন যে বাংলাদেশের ঘটনায় যদি কেউ শরণার্থী হিসাবে আমাদের দেশে আছে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না, আমরা তাদেরকে সাহায্য করব, আপনি বলেছিলেন। অথচ আপনি চুপ কেন আজকে? তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনারা সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে, যে এই ধরনের নির্যাতন, এই ধরনের হিংসা যেন বাংলাদেশে বন্ধ হয়। আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত, তখন আমরা ছোট ছিলাম। 71 সাল আমার মনে আছে, বাংলাদেশের হাজার হাজার সেদিনের মুক্তিযোদ্ধারা, তারা আমাদের শহর বহরমপুর আশ্রয় নিয়েছিল, আমি জানি। তাদেরকে আমরা সেবা শুশ্রূষা সব করেছিলাম। বাংলাদেশের মানুষের তাই
ভারতবর্ষের প্রতি, আমাদের বাঙালিদের প্রতি এত তাদের দরদ আপনি কল্পনা করতে পারবেন না। তৃণমূল ফোকাস করেছে টিএমসি ডিসিপ্লিনারি কমিটি। দেখুন, তার তো কোনো দোষ নেই, তাকে কেউ বলছে তাই সে করছে। তাকে দিদি বলেছিল অধীর চৌধুরীকে হারানোর জন্য শক্তিপুরে রাইট লাগাও, সে রাইট লাগিয়ে দিয়েছে। তাকে বলা হয়েছিল হিন্দু মুসলমানের ভোট বিভাজন করার জন্য টিভির সামনে এসে বলো যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান যদি মনে করে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দিতে পারে, কেন? যাতে ভোট ভাগাভাগি হয়, হিন্দুরা যাতে ভয় পেয়ে এক কাটতে হয়। দিদির কথাই সে ভদ্রলোক সেটা করেছে, তো তার তো বলার অধিকার আছে অনেক কিছু। খারাপ কথা কিছু বলছে বলে মনে হয় না, বড় হিম্মত দেখাতে পারছে, যেটা তারা মনের কথা সেটা বলতে পারছে। তৃণমূলের অনেক তোষামতকারী নেতা এমএলএ থেকে তাকে আমি অনেক বেশি বীর মনে করি, অনেক বেশি সাহসী মনে করি। 100 বার সে তার হিম্মত করে মনের কথাটা বলতে পারছে, তোষামতি না করে। তার মনে হয়েছে কিছু বলা দরকার, সে বলছে। সে এটাও বলেছে ডিসিপ্লিনারি কমিটির উল্লেখ করতে পারে, সে তার কথা থেকে তো সরছে না। ভালো লাগছে তার হিম্মতকে। বিজেপি পশ্চিমবঙ্গে মিটিংয়ে তারা যায়নি, আজকেও মিটিংয়ে তারা যায়নি বিরোধীদের, এবং তারা বলছেন কি কংগ্রেস এককভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছে, কোন ইস্যু নিয়ে ডিসকাশন হবে, কোন ইস্যু নিয়ে হাউস। দেখুন, এককভাবে সিদ্ধান্ত নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা সর্ববে মিথ্যা কথা। তার কারণ অল পার্টি মিটিং অর্থাৎ ইন্ডিয়া ব্লকে যারা জোট, কংগ্রেস তাদের সকলকে আমন্ত্রণ করেছিল এবং সেটা অন রেকর্ড। সেই আমন্ত্রণে সবাই সাড়া দিয়েছে, খালি তৃণমূল সাড়া দেয়নি। কারণ তার ওদিকে দিদি বলে দিয়েছে কোথাও কেউ যাবে না এখন। কারণ একটাই, যে দিদি এখন চাইছে কংগ্রেস যেহেতু মহারাষ্ট্রে ভালো রেজাল্ট করতে পারেনি, এবার কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করো, কংগ্রেসকে আরো দুর্বল করো। ভারতবর্ষের রাজনীতিতে দিদি দেখাবে আমি আছি, আর কেউ নাই, অতএব এখন আমাকে সবাইকে মানতে হবে। তো এইটা দেখাতে চাইছে যে হাম কিসি সে কম নাই, সে দেখাতেই পারে। কখনো ইন্ডিয়া ব্লকে গিয়ে বলবে যে রাহুল গান্ধী আমার প্রিয় নেতা, ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গিয়ে বলবে মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী দেখতে চাই, কারণ তখন তার প্রয়োজন পড়ে গেল। ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে না বলতে সে চলে যেত, কারণ সেখানে তার প্রয়োজন পড়ে। তখন দেখেছে বাজারটা আমার ঠিক করতে গেলে এখন কংগ্রেসের সঙ্গে একটু আমাকে মিঠা সিটা বাদ করতে হবে, কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, নাহলে বাজার আমার এখন ঠিক থাকছে না। আরে দিদি, আপনি প্রধানমন্ত্রী হবেন কি রাষ্ট্রপতি হবেন আপনার ব্যাপার, কিন্তু আপনার নীতিটা তো সঠিক থাকবে। দ্বিচারিতা তো বন্ধ করুন। আপনার দ্বিচারিতা কেন? সব ইন্ডিয়া ব্লকের জোটের যারা শরিক ছিল সবাই এখানটায় আলোচনায় এসেছিল, অল পার্টি মিটিং সেখানে হয়েছে। আপনি অজুহাত দেখা যায় কংগ্রেস ঠিক করছে, না, কংগ্রেস ঠিক করেনি। আপনি সেখানে গিয়ে বলতে পারতেন আমার এটা এজেন্ডা আছে। আপনি আদানিকে চটাবেন না সেটা বলতে পারছেন না। আপনি বলতে পারছেন না যে আদানিকে আমি চটাবো না, আমার সঙ্গে আদানির যা কিছু বোঝাপড়া হয়ে গেছে। আদানি যদি মাঝে থাকে, মোদি দিদির একটা সেতু বেনে যাবে। মোদি আর দিদির সেতুর নাম, ব্রিজের নাম আদানি। তাই দিদি আদানিকে চটাতে চাইছে না, এটাই তো গল্প। আপনার যে কল্পনি যে টাকাটা পাওয়া গেছে সেটা অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছে, পার্থ চ্যাটার্জির কোনো সম্পর্ক নেই, সে একজন অ্যাক্ট্রেস, কোথা থেকে টাকা নিয়েছে সেটা তদন্ত করা হোক। শুধু তার বয়ানের বেসিসেই পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে, তাই বেল দিয়ে দেওয়া হোক। বলতে পারে অনেক কথা, উকিল তার উকালতি করছে। পার্থ চ্যাটার্জি কি বলেছে কথা? তার আইনজীবী বলেছে। না, আইনজীবী বলেছে। পার্থ চ্যাটার্জি যদি সত্যিকারের কারোর সঙ্গে সম্পর্ক করে থাকে, সেই সম্পর্কের মধ্যে যদি ধর্ম থাকে, নিষ্ঠা থাকে, তাহলে কথা নিশ্চয়ই বলবে না। তারা আন্দোলন করছে, আপনার মনে হচ্ছে কি এটা মেরুকরণ হতে পারে? এটা তো মেরুকরণ, বিজেপি করছে মেরুকরণের লাইনে, এখানে কোনো ভুল নাই। আমার বক্তব্যটা অন্য জায়গায়, যে বাংলাদেশে কিন্তু উদারবাদী মুসলমান তারাও খুন হচ্ছে। বহু মুসলমান নেতাকে, মানুষকে বাংলাদেশে খুন করা হয়েছে শেখ হাসিনা চলে যাবার পর। হিসাব দেখবেন পরে। 2 নম্বর কথা, যে আজকে বাংলাদেশে হিন্দু এবং মুসলমান, মুসলমান মানে আমি যারা উদারবাদী মুসলমান, সকলের জীবনে বিপদ নেমে আসবে। শুধু হিন্দু নয়, হিন্দু এবং মুসলমান যারা উদারবাদী মুসলমান, যারা গণতন্ত্রে বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ, তাদের সকলের জীবনে বিপদ নেমে আসবে। কারণ মৌলবাদী শক্তি যে বাংলায় নতুন করে উর্দু চালু করার চেষ্টা করবে, যে বাংলার রাষ্ট্রগানকে, জাতীয় সঙ্গীতকে বদল দেওয়ার কথা বলে, তারা কিন্তু 71-এর পূর্বের সেই পাকিস্তানের জঙ্গি শাহিদ তারা ফিরিয়ে আনতে চায়। সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি তাদেরকে হত্যা করা হয়েছিল। 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, ভুলে যাবেন না। 1 কোটি বাংলাদেশের মানুষ
পালিয়ে এসেছিল ভারতবর্ষে, ভুলে যাবেন না। তাই মৌলবাদের হাতে কিন্তু কেউ রেহাই পাবেন না, সে হিন্দুই হোক সে মুসলমানই হোক। আমি কোন মুসলমানের কথা বলছি? উদারবাদী গণতান্ত্রিক ভাবনায় যারা বিশ্বাস করে সেই মুসলমান সম্প্রদায়ের কথা বলছি। তার জন্যই সন্ন্যাসীর পাশাপাশি সন্ন্যাসীকে রক্ষা করতে যে গেছিল সেই মুসলমান আইনজীবী শফিকুল, তাকেও হত্যা করে দেওয়া হলো, কুপিয়ে হত্যা করে দেওয়া হলো। দেখুন আপনার তার বাইরে বলছে কারণ মিটিং এ উপস্থিত হতে বলতে পারে, তাই না? মিটিং এ উপস্থিত বলতে হলে আমাদের আরো এজেন্ডা আছে। যখন ইন্ডিয়া ব্লকের মধ্যে তুমি অংশগ্রহণ করেছো তখন তোমাকে ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে প্রতিবাদ করা বা বক্তব্য রাখা বা দাবি করা উচিত বলে আমি মনে করি। এটা কিছু না, রাজনৈতিক একটা চালাকি। এটা ভারতবর্ষের পার্লামেন্টে দেখাতে চাইছে মমতা ব্যানার্জি আর টিএমসি যে আমরা স্বতন্ত্র একক একটা শক্তি। আগামী দিনে যদি শিখে ছেড়ে তখন তারা অনেক কিছু স্বপ্ন দেখছে যে দিদিকে কোথায় নিয়ে যাওয়া যায়। অলরেডি তো এটাই তো মূল বক্তব্য যে দিদির নেতৃত্বে চলুক, মানে কি যে আগামী দিনে এই দিদিকেই প্রজেক্ট করতে হবে মোদির বিরুদ্ধে বিকল্প হিসাবে। সেটারই এখন প্রিপারেশন চলছে, গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করছে। ভুলে যাচ্ছে যে বাংলা নিয়ে ভারতবর্ষ নয়, ভারতবর্ষ শুধুমাত্র বাংলাই নয়। টিএমসি নেতারা নিজের নাম কাটিয়ে নিচ্ছে তালিকাতে দিয়েছিল, সে দু একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছে, দেখাচ্ছে। এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা দেখাতে চাইছে সেটা দেখো, শুদ্ধিকরণ আমি শুরু করে দিয়েছি, আমি শুদ্ধিকরণের পথে চলেছি। আমার বিরুদ্ধে যা কিছু অভিযোগ, এই সরকারের বিরুদ্ধে যা কিছু ক্ষোভ, চুরি বাটপাড়ি, এই ল্যাব কেলেঙ্কারি, স্বাস্থ্য কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, দেখো সব আমি শুদ্ধিকরণের রাস্তায় যাচ্ছি। তো আমার শুদ্ধিকরণকে তোমরা ভরসা রাখো। এগুলো তার জন্য ছোটখাটো কতগুলো ছিটফুট নাটক আপনারা দেখতে পাবেন। আবাসকে মেরে যা করার তো করেছে, আগামী দিনেও হবে। এগুলো তো গল্প চলবে। কৃষক বন্ধুদের যে প্রকল্প সেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন আপনারা। বাংলায় একটা ভোটে জেতা মানে এটা নয় বাংলার কোনো অগ্রগতি হয়ে গেছে। এই বাংলা ভারতবর্ষকে একটা পিছিয়ে পড়া রাজ্যে রূপান্তরিত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে।